চিকিৎসায় সাড়া দিচ্ছে নিপা ভাইরাসে আক্রান্ত পুরুষ নার্স। এতদিন কোমায় থাকলেও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, এমনটাই খবর হাসপাতাল সূত্রে। বিস্তারিত জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, চিকিৎসকরা কি জানাচ্ছেন এবং অন্যদিকে আরেকজন যে মহিলা নার্স যার অবস্থা আশঙ্কাজনক ছিল, নিপা ভাইরাসে আক্রান্ত ছিলেন, তিনি কেমন রয়েছেন? একদমই মোটের ওপর কিছুটা ইতিবাচক খবর। যে দুজন নিপা ভাইরাস আক্রান্ত ছিলেন তাদের মধ্যে পুরুষ নার্সের শারীরিক অবস্থার সামান্য হলেও উন্নতি হয়েছে। তিনি কোমা থেকে বেরিয়ে এসছেন, তাকে ভেন্টিলেটরি সাপোর্ট থেকে বেরিয়ে আনার যে প্রক্রিয়া সেইটা শুরু হয়েছে এবং চিকিৎসকরা মনে করছেন যে অ্যান্টিভাইরাল ইত্যাদি এবং সাপোর্টিভ কেয়ার দেওয়া হচ্ছে তাতে তিনি সাড়া দিচ্ছেন। তবে মহিলা নার্সের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, তার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি, এটাই ইতিবাচক বলে চিকিৎসকরা মনে করছেন। অন্যদিকে যে দুজন বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আইসোলেশন রয়েছেন নিপা ভাইরাস সংক্রামিত সন্দেহে, তাদের রিপোর্ট এখনও অবধি আসেনি, যদিও তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ ঝিলম। চিকিৎসায় সাড়া দিচ্ছে নিপা ভাইরাসে আক্রান্ত পুরুষ নার্স। এতদিন কোমায় থাকলেও তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বর্তমানে বারাসাতের নারায়ণা হাসপাতালে ভর্তি রয়েছেন ওই পুরুষ নার্স। তাকে ভেন্টিলেটর থেকে বের করার প্রক্রিয়া চলছে। নিপা ভাইরাসে আক্রান্ত মহিলা নার্সের অবস্থা অন্যদিকে একই রকম থাকছে, এই খবর হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। নিপায় আক্রান্ত সন্দেহে আইসোলেশনে রাখা ডাক্তার ও নার্সের অবস্থা স্থিতিশীল, খবর বেলেঘাটা আইডি সূত্রে। তাদের শরীর থেকে নেওয়া নমুনার রিপোর্ট এখনো আসেনি। আইপ্যাকের কর্ণধারের ফ্ল্যাট সল্টলেকের অফিসে ইডির তল্লাশি ঘিরে তৃণমূল প্রশ্ন তুলছে, গত 1.5 বছরে কয়লাকাণ্ডের তদন্তে কি পদক্ষেপ নিয়েছে ইডি? কতজনকে তলব করা হয়েছে? হঠাৎ বিধানসভা নির্বাচনের মুখে কেন এত তৎপরতা? আর এই নিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। হোটেলেই উত্তপ্ত বাকযুদ্ধ এবং রাজনৈতিক টানাপোড়েন নতুন নয়, কিন্তু আইপ্যাকের অফিস ও তাদের কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি ঘিরে সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে তা এক কথায় নজিরবিহীন। খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল, ডিভাইস চুরি, ছিনতাই, ডাকাতির মতো অভিযোগ তুলেছে ইডি। পাল্টা তৃণমূল প্রশ্ন তুলছে, হঠাৎ করে ভোটের আগেই কেন বিজেপি বিরোধী দলগুলির বিরুদ্ধে এত তৎপর হয়ে ওঠে ইডি? এই যে আইপ্যাকের অফিসে রেড হল, এবার বিজেপির নেতারা বলছে যে কয়লাকাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাতে আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো যায়, এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড। তথ্য বলছে 2020 সালের 7ই আগস্ট ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফে পাণ্ডবেশ্বরের 1 নম্বর রেলওয়ে সাইডিংয়ে তল্লাশি চালানো হয় এবং সেখানে 9.5 মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত করা হয়। সে বছরের 27শে নভেম্বর, অর্থাৎ প্রায় 5 বছর আগে, কয়লা পাচার মামলায় এফআইআর দায়ের করে সিবিআই। পরের দিন অর্থাৎ 28শে নভেম্বর ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করে ইডি। 2021 সালের 13ই মে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চার্জশিট দাখিল করে। 2022 সালের 19শে জুলাই চার্জশিট ফাইল করে সিবিআই। 2022 সালের 24শে জুলাই সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে ইডি। 2023 সালের 20শে মে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে সিবিআই। 2024 সালের 1 জুলাই সিবিআই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে। 1 বছর 5 মাস পর 8ই জানুয়ারি কয়লা পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল সেই প্রশ্নের উত্তরের খোঁজে 10 জায়গায় অভিযান চালায় ইডি। তার মধ্যে একটি ঠিকানা ছিল আইপ্যাক কর্ণধারের ফ্ল্যাট, আরেকটি আইপ্যাকের সল্টলেকের অফিস। এই প্রেক্ষাপটে তৃণমূল প্রশ্ন তুলছে, গত 1.5 বছরে কয়লাকাণ্ডের তদন্তে কি পদক্ষেপ নিয়েছে ইডি? কতজনকে তলব করা হয়েছে? কতগুলি জায়গায় তল্লাশি চলেছে? হঠাৎ ভোটের মুখে তারা নড়ে চড়ে বসলো কি উদ্দেশ্যে? আইপ্যাকের 3 জন ডাইরেক্টর, কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে, আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, আইপ্যাকের কলকাতায় অফিস আছে। খালি কলকাতায় রেড কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে। ভোট যখন নেই তখন গ্রেপ্তারের পরিমাণ বেশি, তাহলে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ভোটের থিওরি এনে মানুষের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। চোর চোর, সে ভোটের আগেও চোর, ভোটের পরেও চোর, ভোটের সময়ও চোর।
অতএব চোরকে যেখানে যখন পাওয়া যাবে, যখনই প্রমাণ মিলবে, তখনই চোরকে ধরতে হবে। ইডি দেশের প্রিমিয়াম এজেন্সি, তার কাজ আর্থিক তছরূপের অভিযোগ খতিয়ে দেখা। আবার ইডির বিরুদ্ধে বিজেপির হয়ে বিরোধীদের নাস্তানাবুদ করার অভিযোগও নতুন নয়। তাই কে সত্যি বলছে আর কে মিথ্যা তা বুঝে ওঠার দায়। আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আইপ্যাক মামলায় কলকাতা হাইকোর্টে কার্যত খারিজ হয়ে গেল তৃণমূলের অভিযোগ। তৃণমূল দাবি করেছিল যে গুরুত্বপূর্ণ নথি, তথ্য, ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি তদন্তের স্বার্থে কোর্টের কাছে জমা রাখার নির্দেশ দেওয়া হোক। বুধবার ইডির পাল্টা প্রশ্ন তোলে তল্লাশিতে তাদের তরফে কোনো কিছুই বাজেয়াপ্ত করা হয়নি। আর তারপরই তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি। আইপ্যাক মামলায় কলকাতা হাইকোর্টে মান্যতা পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যুক্তি, খারিজ হয়ে গেল তৃণমূলের অভিযোগ। বুধবার কলকাতা হাইকোর্টে যে মামলা শুনানি হয় সেটি করেছিল তৃণমূল, নথি, ইলেকট্রনিক ডিভাইস সংরক্ষণের আর্জি জানিয়ে। আইপ্যাকে ইডি তল্লাশি নিয়ে শুরু থেকে তৃণমূল অভিযোগ করে গত বৃহস্পতিবার তাদের দল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নেন ইডি অফিসাররা। কলকাতা হাইকোর্টে দাখিল করা পিটিশনেও তৃণমূল দাবি করে ইডি একাধিক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে, যার মধ্যে ভোটের রণকৌশল, প্রচারের কৌশল, অভ্যন্তরীণ মূল্যায়ন, রিসার্চ ইনপুট সহ বহু গুরুত্বপূর্ণ নির্বাচন সংক্রান্ত তথ্য ছিল। 5.5 ঘন্টার সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? ইডি তল্লাশি নিয়ে হাইকোর্টে তৃণমূলের তরফে পিটিশনে আরও অভিযোগ তোলা হয় 2026-এর বিধানসভা নির্বাচনে প্রচার সংক্রান্ত অনেক গোপন এবং স্পর্শকাতর নথি বাজেয়াপ্ত করা হয়। এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিধানসভা নির্বাচনে যাতে প্রভাব পড়ে সেজন্য গোপন নথি বাজেয়াপ্ত করার উদ্দেশ্যেই এই অফিসকে ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হয়। এরপরই তৃণমূলের তরফে হাইকোর্টে আর্জি জানানো হয় বেআইনি তল্লাশি অভিযানে যে গুরুত্বপূর্ণ নথি, তথ্য, ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি যেন তদন্তের স্বার্থে কোর্টের কাছে জমা রাখার নির্দেশ দেওয়া হয়। বুধবার কলকাতা হাইকোর্টে তৃণমূলের এই দাবি উড়িয়ে ইডির তরফে পাল্টা প্রশ্ন তোলা হয় তল্লাশিতে তাদের তরফে কোনো কিছুই বাজেয়াপ্ত করা হয়নি। সংরক্ষণের প্রশ্ন আসছে কোথা থেকে? তারপরে তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। 2020 বা 2021 সালে তো ইডির বোঝা উচিত যে তার মালিক হচ্ছে প্রশান্ত কিশোর, তাহলে আজকে প্রতীক জৈনের বাড়িতে বা অফিসে কেন? কারণ আজকে আমাদের ইলেকশন ডকুমেন্টস, ক্যাম্পেইন ডকুমেন্টস ওদের কাছে আছে। আমরা আমাদের বক্তব্যে, আমাদের অভিযোগে অটুট আছি এবং এবার সেই অভিযোগের চাপে পড়ে গিয়ে এখন ইডুকে বলতে হচ্ছে যে আমরা কিছু সিজ করিনি। যে ফাইলটি বাজেয়াপ্ত করার ছিল, ল্যাপটপ এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করার ছিল, সেগুলি মমতা ব্যানার্জি নিয়ে গেছে। ইডির কাছে কিছু নেই। এটা তৃণমূলের ক্ষেত্রে হাইকোর্টের মাধ্যমে আরেকটি ধাক্কা এবং একটা গালে চপেটাঘাত ছাড়া আর কিচ্ছু নেই। যেহেতু সুপ্রিম কোর্টে গেছে ইডি, তাই বুধবার এই মামলার শুনানি মুলতবি রেখেছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।